আমার যতদূর মনে আছে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, গুলির শব্দে সমস্ত জায়গায় আতঙ্ক ছড়িয়ে গেল। আমি দেখলাম আমি তখন দোতলা, আমাদের বাড়িটা দোতলার বারান্দায় আমি দাঁড়িয়েছি। তো এর মধ্যে দেখলাম কলিং করে আর্মিরা আসতেছে আর গুলি করতেছে। তারা গুলি করতে করতে আমার খেয়াল আছে আম্মা আমার পিছনের শার্টের বা তখন পাঞ্জাবি যেটা পরা ছিলাম সেটা ধরে ওকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসলো। নির্মমভাবে যে মানুষটি সারা জীবন এই বাঙালি জাতির জন্যই করে গেছেন, তিনি কখনো বিশ্বাস করেন নাই। কারণ তিনি ইচ্ছা করলেই গণভবনে গিয়ে সেই প্রাচীর ঘেরা গণভবনে তিনি থাকতে পারতেন, অনেক সিকিউরিটি নিয়ে সেখানে তিনি অবস্থান করতে পারতেন। কিন্তু তিনি কখনোই বিশ্বাস করে নাই যে বাঙালির জন্য তিনি 13 বছর জেল খেটেছেন, বাঙালির জন্য এমন অত্যাচার নির্যাতন, বারবার কারার অভ্যন্তরীণ হয়েছেন, 3 বার তার ফাঁসির আদেশ হয়েছে। সে যে কারাগারে ছিলেন পাকিস্তানে, তার সেই কারাগারেও তার জন্য কবর করা হয়েছিল। সেটা দেখার পরেও যিনি বাঙালির প্রশ্নে, বাঙালির মুক্তির প্রশ্নে, 6 দফার প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কখনোই তিনি আপোষ করেন নাই, সেই মানুষটিকে হত্যা করতে পারবে এটা আসলে কখনোই বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেননি। এবং পৃথিবীতে এত নির্মম ঘটনা খুবই বিরল যে অনেক নেতাকেই হত্যা করা হয়েছে, কিন্তু সপরিবারে বাড়ির সবচেয়ে ছোট সদস্যটাকেও, সবচেয়ে ছোট সন্তান সহ হত্যা করা, এটা আসলে একটা খুবই দুঃখজনক এবং খুবই বিরল ঘটনা। এই ধরনের ঘটনা ইতিহাসে কখনোই ঘটে না। এই ন্যাক্কারজনক ঘটনা আসলে জাতি কখনোই মেনে নিতে পারবে না এবং জাতি আসলে মেনে নেয়নি। এবং এই কারণেই আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ ক্ষুব্ধ হয়েছিল। এবং আমাদের নেতারা যখন, সেই সময় আমার খেয়াল আছে, নেতারা যখন বাইরে যেত তখন আমাদের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তখন বলতো যে তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোমরা হত্যা করতে পারলে, তোমাদের জন্য যে মানুষটি সারা জীবন স্যাক্রিফাইস করে গেল, সারা জীবন এত বড় ত্যাগ করে গেল, সেই মানুষটিকেও তোমরা হত্যা করলে এই গ্লানি থেকে আমরা আসলে মুক্ত হতে পারতাম না। কিন্তু 1981 সালে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেদিন আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন দেশে এসেছিলেন বলেই সেদিনও আমি ক্লাস 8-এ পড়ি, ক্লাস 8-এ বা 9-এ পড়ি, তখন আমার খেয়াল আছে সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনে প্রিয় নেত্রী সেদিন সারা ঢাকা শহরের সমস্ত মানুষ আমার মনে হয় সেদিন এয়ারপোর্টে গিয়েছিল। প্রচন্ড আবহাওয়া খারাপ ছিল, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, এর মধ্যেও কোনো মানুষকে ঠেকানো যায়নি। একটি ট্রাকের উপর মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বসেছিলেন, তিনি অত্যন্ত ক্রন্দনসিক্ত নয়নে বক্তব্য রেখেছিলেন। সেদিন আমাদেরও সেদিন ফার্মগেট ওভারব্রিজের ওখানে আমরা গিয়েছিলাম, আমাদের সেখান থেকে দেখার সুযোগ হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে, আমরা দূর থেকে দেখেছি। এবং সারা বাংলাদেশের মানুষ সেই আশায় বুক বেঁধেছে যে তাদের আবার মুক্তি আসবে। সেই ধারাকেই সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত এই দেশটার জন্য কাজ করে যাচ্ছেন। এবং তিনি এসেছিলেন বলেই আমরা কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। এবং আমি শুধু না, আমি এটা বলতে পারি যারা বিশেষ করে এই কলাবাগান, শুক্রাবাদ এলাকার মানুষ, অত্যন্ত কাছ থেকেই আমাদের অনেক সৌভাগ্য হয়েছে যে আমরা জাতির পিতাকে অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এবং প্রতিদিন তিনি গাড়িতে করে বের হয়ে যেতেন, আবার এখানে এসে ঢুকতেন। কারণ তিনি গণভবনে কখনোই থাকেননি, তিনি এই 32 নম্বরের এই বাড়িতেই তিনি থেকেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এখানেই থেকেছেন। আমার একটি স্মৃতি আছে অত্যন্ত, আমি মনে করি যেটা আমার জীবনের একটি বিশাল পাওয়া। দুইটা স্মৃতি আমার, কিন্তু আসলে সেই সময় ক্যামেরার ওই সুযোগ না থাকার কারণে হয়তো ছবিগুলি আমি তুলে রাখতে পারিনি। কিন্তু আমার সেই স্মৃতিটা অত্যন্ত আমাকে সবসময় আমি বলি, এবং আমি দুই একটি পত্রিকায় ইতিমধ্যে আমি লিখেছি। সেটি হচ্ছে যে জাতির পিতা মর্নিং ওয়াক করতেন প্রায় সকালবেলাতে। সেই সময় রাশেদ মোশাররফ, আমার আব্বা মতিউর রহমান, মান্নান চাচা, এখন যিনি ধানমন্ডি থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, তারপর রাজু নানা, সেই সময় ফজলুর রহমান রাজু, যিনি একসময় ধানমন্ডি থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, ডলফিন এই বাসের যিনি মালিক, তারপর বদলু চাচা, যিনি সৈনিক লীগের সভাপতি ছিলেন, এবং আপার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী দায়িত্ব তিনি পালন করেছেন। তো ওনারা এবং রাশেদ মোশাররফ সহ ওনারা প্রায় বঙ্গবন্ধুর বাড়িতে যেতেন এবং অপেক্ষা করতেন বঙ্গবন্ধু যদি আসতো তাহলে ওনারা
মর্নিং ওয়াকে যেতেন। তো আমারও একদিন সেরকম সৌভাগ্য হয়েছিল। আমি তখন ক্লাস 1 এর ছাত্র। আমি তখন গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, সেই ল্যাবরেটরি স্কুলে পড়ি। তখন আমাকে আমার বাবা সেই সময় ওনাদের সাথে আমাকে সেখানে নিয়ে গিয়েছিল, এবং এটা আমি সারা জীবন এটা মনে করি। সেটাই আমার আসলে রাজনীতিতে বা বঙ্গবন্ধুর প্রতি যে আমার যে টান বা আমার যে সেটা তৈরি হয়েছে আসলে আমার সেই ছোটবেলার সেই স্মৃতি থেকেই। বঙ্গবন্ধু আসলে সেই সময় আমাকে খুব যেহেতু আমি খুব ছোট বাচ্চা, আমাকে হাত ধরে তিনি সেই আমার খেয়াল আছে সেই বাড়ি থেকে বের হয়ে উনি তাকওয়া মসজিদটা এখন যে জায়গাটায় ব্রিজটা পার হয়ে তাকওয়া মসজিদ ওই পর্যন্ত গিয়েছিলেন, এবং ওখান থেকে আবার তিনি হাত ধরে হেঁটে হেঁটে আবার বাড়ি পর্যন্ত এসেছিলেন। সেটা আসলে সেই অনুভূতি আমার এখনো মনে হয়, এটা আমার স্মৃতিতে এখনো জল করছে। সেই স্মৃতি আমার কাছে সবসময় মনে হয়। এবং বঙ্গবন্ধুর জন্মদিনে আমার একবার কেক খাওয়ারও সুযোগ হয়েছিল। সেই সময় বাড়িতে কেক কাটা হয়েছিল, সেই জন্মদিনে আমরা গিয়েছিলাম, এবং আমি একটি ফুলের মালা আমার বাবা আমাকে উঁচু করে ধরেছিল, আমি বঙ্গবন্ধুর গলায় পরিয়ে দিয়েছিলাম। তো এই কথাটা আমি বলবো যে এখানে আমরা এটা খুবই সৌভাগ্যবান, আমরা যারা এই এলাকায় থেকেছি, বিশেষ করে আর যেহেতু গলির শুরুর দিকের বাসাটাই আমাদের, শুরুর ঢোকার সময় বাসাটা রলপিন গলির বাসাটাই, স্বাভাবিক কারণে এখান থেকে দূরত্ব খুবই কম, এবং আমাদের সেই সুযোগটা আমাদের ছিল। এবং শুক্রাবাদ এলাকার লোক যারা ছিলেন, আওয়ামী লীগের কর্মী যারা ছিলেন, তারাও কিন্তু খুব কাছে থেকে আমরা প্রতিদিনই বঙ্গবন্ধুকে দেখার সুযোগ আমরা পেতাম, যে বঙ্গবন্ধু বেরিয়ে যাচ্ছে বা বঙ্গবন্ধু বাসায় ঢুকছেন সেই সুযোগটা আমরা পেতাম। এবং আমরা যেহেতু আমরা খেলাধুলা করার সময় ওই জায়গাতে যেতাম, ওই বাড়ির সামনে দিয়ে যেতাম, তারপরে লেকে গিয়ে গোসল করতাম, লেকের ওই পারে আমরা যাই যেতাম, সেজন্য আমাদের কিন্তু খুব সুযোগ ছিল কাছ থেকে সবাইকে দেখার সুযোগটা কিন্তু আমরা সবসময় পেয়েছি। কিন্তু বয়স যেহেতু খুবই কম ছিল, কারণ ৭৫ সালে আমি তখন ক্লাস 3-তে পড়ি, তখন আমাদের প্রিয় নেতাকে নির্মমভাবে এই জায়গায় নির্মমভাবে এই ৩২ নম্বরের বাড়িতে সূর্যটা ওঠার আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো সপরিবারে, বিশেষ করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু নাসের, বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ আবু নাসের, তারপর কর্নেল জামিল, কৃষক নেতা আব্দুর রব শিয়ানিয়াবাদ, এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ উদ্দুল হক মনি, তার বাড়িটি ওই ব্রিজটি পার হয়ে সামনে ওই বাড়িটি ছিল। সেই সমস্ত গুলির শব্দ কিন্তু আমরা এই বাসায় বসে শুনেছি।